ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। প্রিয় দর্শক, সরকার একটি উদ্যোগ নিয়েছে যে নন বন্ডেড যে গার্মেন্ট ফ্যাক্টরিগুলো আছে তাদের র ম্যাটেরিয়াল সোর্সিংটা কিভাবে আরও সহজীকরণ করা যায়, অনেক বছরের একটা দাবি ছিল। তো আমরা এই সংক্রান্ত একটি রিপোর্ট টিভিএস আজকে লিড রিপোর্ট ছিল এবং রিপোর্টটি করেছেন টিভিএসের সিনিয়র করেসপন্ডেন্ট রিয়াদ হোসেন। দর্শক, আমরা তার সঙ্গে বিশ্লেষণ করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব যে আসলে সরকারের সিদ্ধান্তটি কী। রিয়াদ, স্বাগতম আপনাকে। আমরা যদি সরাসরি বলি যে আপনি সংক্ষেপে বলবেন যে সিদ্ধান্তটি কি, এটা কি নিয়েছে না নিতে যাচ্ছে? ধন্যবাদ সাজ্জাদ ভাই। এবং সিদ্ধান্তটি কি? সিদ্ধান্তটি হচ্ছে যে নন বন্ডেড যেসব প্রতিষ্ঠান, মানে বন্ড লাইসেন্স নেই এরকম প্রতিষ্ঠান যারা রপ্তানি করে, তারা স্থানীয় যে সোর্স থেকে অন্য বন্ড লাইসেন্সধারী যেসব প্রতিষ্ঠান তাদের কাছে কাঁচামাল অথবা অ্যাক্সেসরিজ কেনার ক্ষেত্রে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে তারা কিনতে পারতো না। এই অনুমতি তাদের ছিল না। তো তারা কি যদি বলেন যে বন্ডেড ফ্যাসিলিটি মানে কি মিন করে, সেটি আমি আসছি। তো এই যে তারা যে কিনতে পারতো না, এই সিদ্ধান্ত থেকে আসলে এনবিআর এখন এমন একটা সিদ্ধান্ত দিয়ে যে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে, অর্থাৎ রপ্তানিকারক যেই এলসি পাবেন, মাস্টার এলসি, সেই এলসির বিপরীতে উনি যখন অন্য বন্ড লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো যখন পণ্য কিনতে যাবে, তারা যেরকম ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে কিনতে পারে, ব্যাংকের এলসির মাধ্যমে, এই প্রতিষ্ঠানগুলো এলসির মাধ্যমে কিনতে পারবে। এতদিন তারা পারতো না, যে কারণ তাদের প্রবলেম হতো, হয়তো কেউ ক্যাশ টাকায় কিনতে হতো, বাড়তি টাকা, তারপরে বছর শেষে তাদের অডিট হতো, অডিটে ঝামেলা হতো, অথবা ব্যাংকগুলো প্রবলেমে পড়তো যারা এই ধরনের খুলতো। এখন বিষয় হচ্ছে ব্যাক টু ব্যাক বন্ড লাইসেন্সের বা নন বন্ড লাইসেন্সের বিষয়টা কি। বন্ড লাইসেন্স মানে হচ্ছে আপনার ধরুন যারা আমাদের এক্সপোর্ট করবে, এক্সপোর্টের ক্ষেত্রে তো আমাদের অনেক কাঁচামালই আসলে প্রয়োজন হয়, অ্যাক্সেসরিজ প্রয়োজন হয়। তো এই অ্যাক্সেসরিজগুলো কিছু স্থানীয় বাজারে তৈরি হয়। তো যারা স্থানীয় বাজারে তৈরি করে তারাও তো এর কাঁচামালটা আবার বিদেশ থেকে আনতে হয়। আবার ফ্যাব্রিক ধরুন কিছু লোকালি তৈরি হয়, আবার কিছুটা ইম্পোর্ট করতে হয়। যেগুলো লোকালি তৈরি হয় সেটাও ধরুন কাঁচামাল হিসেবে তুলা অথবা সুতা আনতে হয়। এখন তো এইগুলোর উপরে কিন্তু সরকার ডিউটি আছে। নর্মালি আমার যদি স্থানীয় বাজারে বিক্রি করতে হয় কমার্শিয়ালি, তাহলে কোনো 40 থেকে 80-90% পর্যন্ত ইম্পোর্টের উপরে ট্যাক্স আছে বিভিন্ন র ম্যাটেরিয়াল। এখন বাংলাদেশের এক্সপোর্টাররা যদি এই পরিমাণ ইম্পোর্ট ট্যাক্স দিয়ে এনে রপ্তানি করতে হয়, তাহলে তো তারা প্রতিযোগিতায় টিকতে পারবে না। তখন 80-র দশক থেকে আসলে সরকার এই সুবিধাটা দিয়ে আসছে, যে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা। অর্থাৎ যিনি এক্সপোর্ট করবেন তিনি সব ধরনের কাঁচামাল যদি বিদেশ থেকে আমদানি করতে হয়, অথবা স্থানীয়ভাবে যারা এক্সপোর্টের জন্য তৈরি করবেন তারা এক্সপোর্টের প্রমাণ দেখাবেন। তো এই কাঁচামালগুলো তারা এনে একটা নির্দিষ্ট গুদামে রাখবেন, তৈরি করে সেটি এক্সপোর্ট করবেন। মানে যাদের বন্ড লাইসেন্স, এইটাই হচ্ছে বন্ড লাইসেন্স। অর্থাৎ এইটা একটা নির্দিষ্ট গুদামে যে রাখতে হবে, এই বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটি বা বন্ড লাইসেন্স, এবং এনবিআর এর তত্ত্বাবধানে এগুলো থাকবে। এটি হলো এনবিআর এর যে কাস্টমস, এনবিআর এর 3টি বন্ড কাস্টমস বন্ড কমিশনার এটা আছে, মূলত তারা এটি তদারকি করে যে উনি যে ঠিকমতো আনলেন, আনার পরে এটি দিয়ে তৈরি হলো, বাইরে এক্সপোর্ট হলো কিনা সেটা দেখেন। এখন এই পণ্য যদি স্থানীয় বাজারে বিক্রি হয়ে যায়, ধরুন এক্সপোর্ট না করে, তাহলে প্রবলেম হচ্ছে যে একই পণ্য যারা ডিউটি পে করে ইম্পোর্ট করে তারা অসম প্রতিযোগিতায় পড়বে। আরেকটি বিষয় হচ্ছে মানে যাদের বন্ড লাইসেন্স নাই তাদেরও তো র ম্যাটেরিয়ালস বাইরে থেকে আনতে হয়, তারা তো শুল্ক দিয়েই সেগুলো আনে। হ্যাঁ, না, আমি স্থানীয় বাজারে বিক্রির কথা বলছি, যারা কমার্শিয়ালি ইম্পোর্ট করবে স্থানীয় বাজারের জন্য। এরকম ধরুন আমার গার্মেন্টস স্থানীয় বাজারে কিছু ইম্পোর্ট যারা করে, যারা স্থানীয় বাজারে বিক্রি করে, তো তারা তো ডিউটি পে করে ইম্পোর্ট করার কথা, ইম্পোর্ট করে কেউ কেউ, তো তারা তো বেশি মানে একটা ডিউটি দেয়। একই পণ্য যিনি শুল্কমুক্ত সুবিধায় আনলেন, উনি যদি এই পণ্যটা বাজারে ছেড়ে দেন, তাহলে যিনি ডিউটি পে করে আনলেন উনি অসম প্রতিযোগিতায় পড়বেন। আবার একইভাবে সরকারও তো রাজস্ব ক্ষতি হবে, এই পরিমাণ রাজস্ব তো সরকার পেত। এই কারণে সরকারের টার্গেট হচ্ছে এটি যাতে এক্সপোর্ট হয় এটি নিশ্চিত করা। এটি হলো আসলে বন্ড লাইসেন্সের বিষয়। এখন এই বন্ড লাইসেন্সটা অপেক্ষাকৃত ছোট যেসব প্রতিষ্ঠান তারা নিতে পারে না, ছোট বিনিয়োগের প্রতিষ্ঠানগুলো পারে না। কারণ হচ্ছে এখানে মানে আমি যদি সংক্ষেপেই বলি, তাহলে প্রথমত এখানে বেশ কিছু শর্ত আছে। বন্ড লাইসেন্সের জন্য আপনি কোথায় রাখবেন, এর আশপাশে কতটুকু জায়গা আপনাকে রাখতে হবে, তারপরে সেখানে যে বিভিন্ন ধরনের সুবিধা, সেসব সুবিধা একটা নির্দিষ্ট মানে রিকোয়ারমেন্ট, সরকারের যে রিকোয়ারমেন্ট
কমপ্লায়েন্সের, সেই কমপ্লায়েন্স মেনে করতে হলে বড় বিনিয়োগের প্রয়োজন হয়। প্লাস বন্ড লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে এবং প্রতিটা বন্ড লাইসেন্স কন্টিনিউ করতে হলে প্রতি বছর অডিট হয়, নেওয়ার ক্ষেত্রে এক ধরনের বাড়তি টাকা পয়সা দিতে হয়, যেটা ঘুষ দিতে হয় বলে একটা আলোচনা আছে। এখন কখনো কখনো এটি কম বা বাড়তি সেটি হয়তো আলোচনা হতে পারে, কিন্তু এই অভিযোগটি ব্যাপকভাবে আছে এবং বন্ড লাইসেন্সে এইচএস কোড, অর্থাৎ কোনো পণ্য কেউ এক্সপোর্ট করতে হলে এইচএস কোড অন্তর্ভুক্ত করতে গেলেও সেখানে তাকে ঘুষ দিতে হয়। তো ফলে ছোটদের পক্ষে এত বড় বিনিয়োগ বন্ড লাইসেন্সেস এরকম ফ্যাক্টরির সংখ্যা কেমন? আমাদের বন্ড লাইসেন্স আছে এখন 5,000-এর উপরে আছে বন্ড লাইসেন্সধারী ফ্যাক্টরি, যারা মোটামুটি এক্সপোর্টের সাথে আছে। এটি কম বা বাড়তি হতে পারে। আর আরএমজিতে আপনার বন্ড লাইসেন্স নাই এরকম ফ্যাক্টরির সংখ্যা কেমন? এই ফ্যাক্টরির সংখ্যা যারা এক্সপোর্ট করে বিজিএমই এর তথ্য অনুযায়ী 1100-র বেশি। আচ্ছা। এবং এই প্রতিষ্ঠানগুলোর বছরে এক্সপোর্টের পরিমাণ $6.5 বিলিয়ন, এবং এখানে প্রায় 7 লাখের মতো শ্রমিক কাজ করে বলে বিজিএমই এর তো ব্যাখ্যা। এই যে এনবিআর এখন যে সিদ্ধান্তটি নিতে যাচ্ছে, সেটা কি এই যে 1100 ফ্যাক্টরি যারা বন্ড লাইসেন্স নাই তাদের জন্য এই সিদ্ধান্তটি কিরকম গুরুত্বপূর্ণ? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আপনি ধরুন, এটি কিন্তু যেটা হতো, যে আমি যেটা বলছিলাম, 2021 সালের আগ পর্যন্ত এটি এনবিআরও খুব বেশি এটি নিয়ে ঝামেলা করতো না। 2021 সাল থেকে হঠাৎ করেই এনবিআর ব্যাংকগুলোকে বললো যে আপনারা যে এই ব্যাক টু ব্যাক এলসি খুলছেন, এটা তো নিয়ম মাফিক হচ্ছে না, কারণ এদের তো নন বন্ডেড প্রতিষ্ঠান, তো বন্ডেড প্রতিষ্ঠানের কাছে কাঁচামাল নেওয়ার অনুমতি নেই, এবং এটি হচ্ছে এটি। ফলে ব্যাংকগুলো এই দিক থেকে একটু রিল্যাক্টেন্ট হলো, তারা মানে এটা খুলতে চাচ্ছে না। তারপরে বছর শেষে যখন অডিট করে, যিনি বন্ডেড প্রতিষ্ঠান নন বন্ডেড প্রতিষ্ঠানের কাছে যদি উনি ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে সাপ্লাই করেন, ওনাকে সেটা জবাবদিহি করতে হয় যে আপনি কার কাছে, এই প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে পারার কথা নয়। তারপরে যিনি এক্সপোর্ট করছেন নন বন্ডের কাছ থেকে নিয়ে, উনি বিপদে পড়েন। ফলে এক্ষেত্রে তাদের যেটি হয়, সমস্যাটা হতো তাদের এই, সেক্ষেত্রে অনেকেই যখন দিচ্ছিল না, তখন ক্যাশ টাকায় তারা হয়তো বাজার থেকে কিনতে হতো বা অন্য যে কোনোভাবে, মানে সে ব্যাংক থেকেও ফাইন্যান্স পেতে তার অসুবিধা। হ্যাঁ, এই যখনই আপনি ব্যাংক তাকে ঝামেলা করবে ব্যাক টু ব্যাক এলসি, তখন আপনার তো অনেক জায়গায় আপনার আসলে প্রবলেম। তারপরে বছর শেষে অডিটে ভ্যাট অফিস ঝামেলা করবে, কাস্টমস ঝামেলা করবে, তাকে বাড়তি খরচ করতে হবে। তো উনি এমনিতেই ছোট প্রতিষ্ঠান, তারা আস্তে আস্তে গ্রো করবে। সেই প্রতিষ্ঠান তো এরকম যখন ঝামেলায় পড়ে, তারা তো স্বাভাবিক যেই অসম প্রতিযোগিতার এক ধরনের, ক্যাশ টাকা কিনতে গেলে কখনো কখনো একটু বাড়তি টাকা দিয়ে কিনতে হয়। ফলে তারা আসলে ছোটরা আস্তে আস্তে ছোট হতে যাচ্ছিল, এবং বিজিএমের তথ্য অনুযায়ী গত 2-3 বছর প্রায় 100 প্রতিষ্ঠান শুধু এই কারণে ব্যবসা থেকে হারিয়ে গিয়েছে। তো 2021 সালে বিজিএমই প্রথমে উদ্যোগটা নিল, এনবিআরকে চিঠি দিল যে এইটি যেহেতু তারা এক্সপোর্টই করে, আপনি আপনার সেই সক্ষমতা অর্জন করুন, এরা অনিয়ম করছে কিনা, বন্ডের প্রতিষ্ঠান থেকে কিনে সেটি খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে কিনা সেটি আপনি দেখুন, কিন্তু যিনি এক্সপোর্ট করে তার এক্সপোর্টটাকে তো বাধাগ্রস্ত করা উচিত নয়। তো এই দাবিটা গার্মেন্টস মালিকদের পক্ষ থেকে বহুদিন ধরে ছিল। তো কিন্তু এই যে 21 সালে বিজেএমই বলেছে, এনবিআর বুঝতে পেরেছে, সো তারপরে এই যে 5 বছর এত সময়ে কেন আসলে জিনিসটা হয়নি? সহজ ভাষায় বলতে গেলে এটি আমলাতান্ত্রিক জটিলতা। ধরুন, ইম্পোর্ট পলিসি অর্ডার, আমাদের যে আমদানি নীতি আদেশ, সেখানে কিছু কারেকশন করতে হবে। এনবিআর এর যে ভ্যাট মানে তাদের পলিসির জায়গায় কিছু কারেকশন করতে হবে। তারপরে যে বন্ড, সেখানে কিছু কারেকশন করতে হবে। এই জায়গাগুলো এনবিআর এর থেকে যদি তারা খুব আগ্রহী হতেন এই যে সমস্যাটা সমাধান করে দেওয়া, তাহলে সম্ভব ছিল, কিন্তু বছরের পর বছর ধরে এটি আটকে ছিল। ফাইনালি গত 10 বা 11 মাস আগে বিজিএমই থেকে এনবিআরকে আবার স্মরণ করে দেওয়া হয়। এনবিআর এখনকার যে চেয়ারম্যান আছেন, ওনাকে চিঠি দেওয়া হয়। তো তারপরে উনি আবার উদ্যোগ নিলেন। এরপরেও কিন্তু দেখুন 11 মাস চলে গিয়েছে, এটি আসলে এত সময় লাগার কথা না। অবশ্য বাই দিস টাইম এনবিআর যে কাজটি করেছে, এখন এনবিআর ই-ভ্যাট সিস্টেম আছে, কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম একটি চালু হয়েছে অনলাইন। তো এই দুটি একটি অন্যটির সঙ্গে অনলাইনে ডাটা শেয়ার করবে, বাংলাদেশ ব্যাংকের ডাটা অনলাইনে শেয়ার করবে। তার মানে তারা এই সক্ষমতাটা বাই দিস টাইম অর্জন করেছে বলা যায়। এখন এনবিআর সর্বশেষ একটি মিটিং হয়েছে গত 2 সপ্তাহ আগে। ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে এই যে বাধাটা, এই বাধাটা উঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ নন বন্ডেড প্রতিষ্ঠান বন্ডেড প্রতিষ্ঠানের কাছ থেকে কাঁচামাল অ্যাক্সেসরিজ কিনতে পারবে। তো এক্ষেত্রে হয়তো কিছু শর্ত দিয়ে দিবে যে কেনার ক্ষেত্রে। এটার জন্য কি কোনো আইনের চেঞ্জ করার দরকার আছে? কিছু আইনি চেঞ্জ করার দরকার আছে। এখন ঘটনা হচ্ছে, আইনি চেঞ্জ করা তো এমন না যে এটি অনেক লম্বা সময় লাগতে হবে। গভর্নমেন্টের অফিসিয়ালরা যদি চান, এটি খুব দ্রুতই সম্ভব,
কিন্তু আসলে ওই আমাদের যে আমলাতন্ত্রের এক ধরনের ধীরে চলার একটা বিষয় সেটিই ছিল। তো ফলে ব্যবসায়ীরা বা ছোট বিনিয়োগকারীরা দিনে দিনে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এখন যেহেতু যাই হোক দেরিতে হলেও অ্যাটলিস্ট কাজটা হচ্ছে, তো ফলে এখন এটি আমরা বলতে পারি যে ইজ অফ ডুইং এর বিজনেসের ক্ষেত্রে একটি বড় একদম অগ্রগতি। শেষ প্রশ্ন, আপনি এই সিদ্ধান্তটি আপনার ছোট ও মাঝারি যে ফ্যাক্টরিগুলো আছে, স্পেশালি গার্মেন্টস, এদের কিভাবে সাহায্য করবে? দেখুন, আহ, আজকে যারা বড় বড় ব্যবসায়ী আছেন বা বড় মানে গ্রুপ অফ কোম্পানির যাদের ইভেন $1 বিলিয়ন অথবা 500 মিলিয়ন, 300, 200 মিলিয়ন, 100 মিলিয়ন ডলারের মতো যাদের বছরে এক্সপোর্ট, তাদের অনেকেই কিন্তু ছোটই ছিল। ছোট থেকেই তারা আস্তে আস্তে বড় হয়েছে, এখন বিশাল হয়েছে। তো যে ছোট প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে যদি সরকার পলিসি সাপোর্টের মাধ্যমে এদেরকে টিকিয়ে রাখা না যায়, পলিসি সাপোর্ট মানে এই নয় যে তাদেরকে বাড়তি সুযোগ দিতে হবে, বিষয়টা হচ্ছে অন্যরা যে রকম সুবিধা পাচ্ছে তিনি যেন সেরকম সুবিধাই পান। যে কথাটি আমি একটু আগে বলছিলাম যে বন্ড ছোট আর বড় হতে পারবে না। হ্যাঁ, যে কথাটি একটু আগে বলছিলাম যে বন্ড লাইসেন্স নিতে এত ঝামেলা, এত জটিলতা, এত বড় ইনভেস্টমেন্টের কেন হতে হবে? এটি তো আরো সহজ করার অনেক মেকানিজম আছে। তো এরকম বাংলাদেশে এরকম ইনোভেটিভ চিন্তা করার দরকার, বা কিন্তু হচ্ছিল না। এখন যেটা হলো যে এই যদি এই যে বাধাটা উঠিয়ে দেওয়া হয় তাহলে তারা ইজিলি এখন কাঁচামাল অ্যাক্সেসরিজ এসব নিতে পারবে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে। ফলে তারা অন্যদের মতো স্বাভাবিকভাবেই অর্ডার নিতে পারবে, উনি এক্সপোর্ট করতে পারবে। তার মানে তার ধীরে ধীরে বড় হওয়ার সুযোগটা তৈরি হবে, যে সুযোগটা তারা এতদিন পাচ্ছিলেন না। একই সঙ্গে এটিও বলে রাখা দরকার, এই সুযোগে কিন্তু অনেকে অনিয়ম করে। এনবিআর এখানে দুটি বিষয় আছে, একটি হচ্ছে অনিয়ম করে, আবার অনিয়মের সুযোগ নিয়ে কাস্টমসের কোনো কেউ সেক্ষেত্রে তাদের পকেট ভারী ডিজিটালি মনিটরিং করার কোনো এখন যে কাজটা হবে সেটা হলো ডিজিটালি মনিটরিং, মানে অনলাইনে সবগুলোর তথ্য। ধরুন উনি যার কাছ থেকে নিয়েছে, তারপরে উনি এক্সপোর্ট করলেন, এই সঙ্গে যে সংশ্লিষ্ট ব্যাংক, এনবিআর, কাস্টমস, ভ্যাট, এগুলোর মধ্যে আপনার এপিআই বলে ইন্টারফেস হবে অনলাইন। ফলে একটি ডাটা অন্য প্রতিষ্ঠান তারা নিতে পারবে, যার কারণে উনি যে নিলেন, নেওয়ার পর উনি ফাইনালি এক্সপোর্ট করলেন কিনা সেটি সহজেই দেখা সম্ভব হবে। যার কারণে এনবিআর এর পক্ষে এখন মনিটরিং করাটা ইজি হবে। এর ফলে অ্যাটলিস্ট ওই অনিয়মের যে সুযোগ সেটি অনেক কমে যাবে এবং ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হবে। আমি মনে করি এনবিআর এর বর্তমান যেই দায়িত্বে যারা আছেন, অ্যাটলিস্ট দেরিতে হলেও এই কাজটি হয়েছে, এটি একটি ভালো, অবশ্যই একটা ইজ অফ ডুইং বিজনেস। রাইট, আমাদের দেশে এটা একটা বড় সমস্যা, সবারই অ্যালিগেশন যে ইজ অফ ডুইং বিজনেস খুব কমপ্লেক্স এবং বিভিন্ন লেয়ারে এক্সট্রা মানি দিতে হয় এবং হিউজ সময় লাগে অ্যান্ড ডজনস অফ লাইসেন্স লাগে, সেইগুলো সহজ করা দরকার। আপনি ঠিকই বলেছেন। রিয়াদ, আপনাকে ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।